এবং কখনো কখনো এটি ছোটখাটো থেকে তীব্র মাত্রায়ও যায়। আমরা কেউ প্রত্যাশা করি না যে এবারে নির্বাচনে সেই ধরনের ঘটনা ঘটুক, তবে আমার রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান থাকবে, যারা বা ভোটের সাথে যারা জড়িত তাদের কাছে আহ্বান থাকবে যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যেন শত্রুতায় পরিণত না হয়, প্রতিদ্বন্দ্বিতা যেন বিরোধে পরিণত না হয়, হানাহানিতে পরিণত না হয়। এই পর্যায়টা আপনারা নিশ্চিত থাকবেন বা এই নিশ্চিত করবেন। তো এটাই। বাট আপাতত আমি মনে করছি যে ঝুঁকি বলতে তো ওইটা যেটা যে সবাই চায় ভোট কেন্দ্রে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, কারণ এর উপরে যারা অনেক ভাসমান ভোটার যারা, তারা অনেক সময় ভোট কেন্দ্রে গিয়েও শোডাউন দেখে বা পরিস্থিতি দেখে অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। তো সেই কারণে সবাই কিন্তু ওই নির্বাচনী কেন্দ্র বা তার আশেপাশে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়, যেখান থেকে সংঘাতের পরিস্থিতিটা সৃষ্টি হয়। তবে আসার কথা হলো এই যে এবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সেনাবাহিনী লক্ষাধিক সদস্য তারা মানে একেবারে মানে ভোট কেন্দ্র পর্যায়ে তারা অবস্থান নেবে এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা কাজ করবে। এবং এটা অতীতে কখনোই এরকম হয় নাই। দেখা যেত যে সারোয়ার ভাই বলতে পারবেন, তার অভিজ্ঞতা আছে, ৩০-৩৫ হাজার এরকম সদস্যরা থাকতো এবং তারা নির্দিষ্ট কিছু জায়গায় অবস্থান করত স্ট্রাইকিং ফোর্স হিসাবে। কোথাও কোনো মানে গ্যাঞ্জাম হয়েছে এরকম কোনো খবর পেলে তারা দ্রুত সেখানে গিয়ে হাজির হতো। কিন্তু এবারে কিন্তু ওই ঘটনাটি ঘটছে না। এবারে বাংলাদেশ সেনাবাহিনীর মানে লক্ষাধিক সদস্য সেখানে থাকবে, এর পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। ইতিমধ্যে সেনাবাহিনী যিনি প্রধান এবং ৩ বাহিনী প্রধানই বলি, ৩ বাহিনী প্রধান তারা কিন্তু বলেছেন যে এই নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব কেউ যেন না করে, সে ব্যাপারে তাদের অবস্থানটা বেশ জোরালো এবং পরিষ্কার করে বলেছেন। সে কারণে আমি মনে করি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সহ অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেই তাদের সামগ্রিক প্রেক্ষাপটে হয়তো তারা ইয়ে করতে পারবেন, মানে এই ভোটের যে অনিশ্চয়তা বা যে সংঘাতের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তারা এড়াতে সক্ষম হবেন বলে আমি মনে করি। তবে সারোয়ার ভাই যে কথা বলেছেন তার কথার আমি কিছু উত্তর দিই। তিনি কয়েকটা উত্তর আমি দিতে চাই। যে একটা হলো যে দেখেন মানে সারোয়ার ভাই বলেছেন যে এই যে জেনজি যাদেরকে আমরা বলছি তাদেরকে উনি বলেছেন তারা দুর্নীতিমুক্ত, তারা সৎ। বাট আমি এটার সাথে খুব মানে দ্বিমত করি, কারণ গত ১.৫ বছর আমরা এই জেনজির যে প্রতিনিধিদেরকে সরকারে বিভিন্ন দায়িত্বে দেখেছি এবং ছাত্র প্রতিনিধি হিসাবে তারা মানে দায়িত্ববানদের সহকারী হিসাবে যারা কাজ করেছে এবং বিভিন্ন জায়গায় যারা ক্ষমতা এক্সারসাইজ করেছে তাদের বিরুদ্ধে এবং তাদের সম্পদের যে মানে যে সমস্ত চাঁদাবাজি, যে সমস্ত লুটপাট, তাদের যে সম্পদের যে বিপুল ঘটনা আমরা দেখেছি, যে উপদেষ্টাদের শেখ হাসিনার এপিএস ১৫ বছরে ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু এই জেনজির যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব দানকারী একজন উপদেষ্টার এপিএস ৩ মাস পরেই তার বিরুদ্ধে ২০০ কোটি টাকা ৩০০ কোটি টাকার তিনি তো হিসাব দিয়েছেন, ওনারা তো হিসাব দিয়েছেন ১৩ লাখ টাকা মানে বেড়েছে। শুনেন, এই হিসাব তো আপনিও বুঝেন, আমরাও বুঝি। দেখেন অনেকে আবার হিসাবের মধ্যে ডট 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 রেখেছে, তাদের কোনো হিসাবই দেয়নি। কিন্তু এই হিসাবটা তারা জুন পর্যন্ত দিয়েছেন, তো জুন ২৫ পর্যন্ত দিয়েছেন, সর্বশেষ তারা দেন নাই। তো তবুও তারা দিয়েছেন, এটা একটা মানে নজির। বাট এই হিসাব কতটা সঠিক দিয়েছেন হয়তো ভবিষ্যতে যে সরকার আসবে আমি প্রত্যাশা করি সেই সরকার হয়তো এগুলো খতিয়ে দেখবেন। তবে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, সাংবাদিক হিসেবে কাজ করি, আমরা মানে সচিবালয়ে বা বিভিন্ন জায়গায় যাওয়ার যে সমস্ত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে এই যে হিসাব তারা দিয়েছেন এই হিসাব একেবারেই হাস্যকর। হ্যাঁ, এই হিসাব একেবারেই হাস্যকর। কারণ আমরা এই নিয়োগে বিভিন্ন নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, তারপরে ফ্যাসিবাদীদেরকে, ফ্যাসিবাদের সহযোগী যারা আছে তাদেরকে তুই ফ্যাসিবাদ
তোকে মামলায় জড়ানো হবে, তোকে এই করা হবে, এইগুলো দেখে এদের লুটের টাকার ভাগ নেয়া, এই প্রক্রিয়াটা কিন্তু আমরা সব রাজনৈতিক দলগুলোকেই এবং এই জেনজির যারা আছে তাদেরকেও এবং এই সরকারের বিভিন্ন লোকের বিরুদ্ধেও কিন্তু এই মানে অভিযোগগুলো এসছে, এবং এগুলো একেবারে অস্বীকার করে যাওয়া বা উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় নাই। এগুলোর অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনার অনেকেই ভাইরাল করেছে এবং সেগুলো প্রমাণিত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এটা বলতে পারি না যে অমক প্রজন্মটা খারাপ আর এই প্রজন্মটা একেবারে নিষ্পাপ ধোয়া তুলসী পাতা, এটা বলার কোনো সুযোগ নেই, কারণ আমরা এরকম দেখিনি। আমরা বলতে পারি যে অন্যান্য রাজনীতিক, সারোয়ার ভাই নিজেও রাজনীতিবিদ এখন, তো তিনি এই রাজনীতিটা একটা মানে করাপ্ট সিস্টেমের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তারা বেড়ে উঠেছে, অর্থাৎ যে বিদ্যমান রাজনৈতিক দলের কর্মীরা নেতারা তারা একটা করাপ্ট সিস্টেমের মধ্য দিয়ে বেড়ে উঠেছে। কিন্তু এই জেনজি যারা, তারা কিন্তু ফ্রেশ ব্লাড ছিল, কারণ তারা স্টুডেন্ট, কেউ রানিং স্টুডেন্ট, কেউ আবার স্টুডেন্ট মানে মাত্র পাশ করে চাকরি পাওয়ার আগেই সরকারি বড় বড় দায়িত্বে গেছে। তারা কিন্তু তাদের জীবনের প্রথম সুযোগটা তারা নষ্ট করে নাই, তারা প্রথম সুযোগটাকেই তারা অর্থ মানে লোপাটের কাজে ব্যবহার করেছে। তো সেইগুলো আমরা দেখেছি। সরকারের যাদের পায়ে স্যান্ডেল ছিল, মানে ছেঁড়া স্যান্ডেল পরতো, 1.5 বছর পরে আমরা তাদেরকে এই ব্র্যান্ডের শু পরতে দেখেছি, মানে অনেক কিছু দেখেছি। এগুলো আর এখন সামনে ইলেকশন, এগুলো বলতে চাই না। নিশ্চয়ই গণতান্ত্রিক নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় আসুক এগুলো নিয়ে তারা কথা বলবেন, তখন অনেক কথা বলার সুযোগ হবে। আমরা আমাদের আলোচনাটা নির্বাচনের মধ্যে রাখি। ধন্যবাদ।